আচ্ছা, তো আমরা এই যে বললাম যে ফ্লায়ার বা ব্রোশিয়ার ডিজাইন করা, এটা একটু আগে আপনাদেরকে আমি বলছি যে এটা কি হয় যে আমরা দেখি যে আমাদেরকে ম্যানুয়ালি দেয়া হয়, তাই না? ডিজিটালি যে ফ্লায়ার ব্রোশিয়ার আমরা দেখি না তা না, কিন্তু কিন্তু ম্যানুয়ালি দেওয়া হয়। অর্থাৎ কি এটা প্রিন্ট হয় নাকি হয় না? প্রিন্ট হলে পরে কোনো একটা ডকুমেন্ট আমাদের প্রিন্টের জন্য একটা আলাদা সেটআপ দিতে হয় না? তো আমরা নিউ ফাইলে যাই, এখান থেকে আমরা প্রিন্টে যাব, তাই না? প্রিন্টে যাওয়ার পর আমি A4 সাইজের একটা ডকুমেন্ট নিতে চাইতেছি। আমি এখান থেকে এটাকে ইঞ্চিতে কনভার্ট করে দিই। ইঞ্চিতে কনভার্ট করে দিলাম। এই জায়গায় আরেকটা বিষয়, আমরা এই যে ব্লিডের অপশনটা জানি কিনা? জানি সবাই? তাহলে তো আর বলার কিছু নাই, আমি এখানে হচ্ছে ব্লিডটা দিয়ে দিচ্ছি 0.125। আর হচ্ছে আমি দেখতেছি কালার মোড CMYK আছে, PPI 300 আছে। তার মানে আমার মোটামুটি অ্যাডভান্স সেটিংসও ঠিক আছে। আর্টবোর্ড হচ্ছে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি। আমি যেহেতু একটা ফ্লায়ার নিয়ে আপনাদেরকে দেখাতে চাইতেছি, সেই জন্য হচ্ছে একটা আর্টবোর্ডে আমি নিলাম। ক্রিয়েট। কি সমস্যা? আচ্ছা, ও উপরে উপরে ভাইয়া, উপরে। তো আমাদের হচ্ছে ব্লিড সহ একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, তাই তো? ব্লিড সহ যে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, এই জায়গায় আমি যদি একদম এই যে আমার আর্টবোর্ডের সাইডগুলি, এই সাইড বরাবর থেকে যদি কোনো একটা লেখি, তাহলে পরে যখন আমার ডিজাইনটা প্রিন্ট হওয়ার পর কাটিং হবে, আমার লেখাটা কোনোভাবে দেখা যাবে কাটা পড়তে পারে, হ্যাঁ, বা কোনো একটা সমস্যা হইতে পারে, ডিজাইনটা একটু হেরফের হয়ে গেলে একটু কাটা পড়বে বা নষ্ট হয়ে যাবে। অথবা দেখা যায় যে কোনো একটা ডিজাইনে একদম মানে বর্ডার এরিয়া থেকে যদি আমরা কোনো একটা লেখা বা কোনো একটা ডিজাইনের মধ্যে যাই, তখন এটা মানে আমরা হাতে ধরে রাখছি, তাতেও লেখাটা কিন্তু আটকায় যাবে অনেকটা। অর্থাৎ আমরা পরীক্ষার সময় অনেক সময় কি করি যে চারদিকে একটু এরিয়া সাইডা দিয়ে তারপর হচ্ছে মাঝখানে লেখাটা লিখি, তাই না? সেম ভাবে এখানেও আমরা একটা মার্জিন এরিয়া ঠিক করব, যেটাকে বলা হয় ডিজাইনে সেভ জোন। হ্যাঁ, একটা সেভ জোন তৈরি করব, যে সেভ জোনের মধ্যে মেইনলি আমাদের যত মেসেজগুলি থাকবে, মেসেজগুলি সেভ জোনের মধ্যে মেইনলি থাকবে। তার জন্য আমরা কি করব, একটা শেপ নিব। একটা শেপ নিয়ে হচ্ছে আমার যে আর্টবোর্ডটা যেই সাইজের ছিল সেই সাইজের আমি একটা শেপ নিছি। নেওয়ার পর আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, অফসেট পাথে যাব। এই কাজগুলো আমরা জানি, তাই না? অফসেট পাথে যাব, অফসেট পাথে যাওয়ার পর আমার এইখানে দেখেন যে অফসেট পাথটা প্লাসে যেহেতু হয়েছে, অফসেটটা যদি প্লাসে হওয়ার কারণে কি হয়েছে, আমার শেপটা যা ছিল তার থেকে বাড়ছে, কিন্তু আমি চাইতেছি কি ভিতরের দিকে যাক। ভিতরের দিকে যেতে হলে আমার এখানে মানটা দিতে হবে কি মাইনাস। তো এখন এখানে মাইনাস আমি এই যে ব্লিড এরিয়া যতটুকু দিছি এতটুকু দিলে না আমার কাছে মনে হয় যে বেশি কাছে হয়ে যায়। আমি একটু বাড়ায় দিই, আমি 0.5 দেই, 0.5 দেই। এখন আমি একটু দেখি, ও মাইনাস দেই না, এই জন্য বাড়ছে। এখন এই যে আমার যেই বাইরের এরিয়াটা আছে, এই এরিয়াটা ছেড়ে দিয়ে মূলত এর ভিতরের জায়গাটাতে আমি আমার ডিজাইনটাকে রাখার চেষ্টা করব। আমার যে মেসেজটা আমি দিতে চাই সেই মেসেজটা আমি এর ভিতরে রাখতে চাইব। এখন আমি ওকে দেই। এই যে শেপটা নিলাম, শেপটার হচ্ছে আমি ফিলটা অফ করে দিলাম। এখানে ফিল অফ করাটা যে খুব জরুরি তা না। এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে মেক গাইডস। আমরা কি গাইডস নিয়ে কাজ করছি আগে? সেম কাজ এখানে। মানে আপনারা এখন যেহেতু টুলস ব্যবহার করা শিখে গেছেন, জাস্ট কোথায় কোনটা ব্যবহার করবেন বিষয়টা এমন। আমরা একটা গাইড নিয়ে নিলাম যাতে আমার
ডিজাইনের প্রত্যেকটা সময় আমি এই অ্যালাইনটা মেইনটেইন করতে পারি। ক্লিয়ার? এখন এটাকে আমরা একটু লক করে নেই যাতে আমার কাজের সুবিধা হয়। আমি কি করব, Ctrl+2 প্রেস করব। আমার গাইডটা এখন লক হয়ে গেছে। আমি এখন যতই ড্র্যাগ করি গাইডটা কিন্তু আর মুভ করতেছে না। এখন যে বিষয়টা আছে যে আমি যদি বলি যে একটা ফ্লায়ারের জন্য ডকুমেন্ট রেডি করা, বেসিক ডকুমেন্ট কিন্তু আমার রেডি। হ্যাঁ, এর ভিতরে ডিজাইন আপনি কি দিবেন, তথ্য কি দিবেন, এটা মেইনলি আপনার বিষয়। একটা নির্দিষ্ট সাইজ নিছি আমি, A4 সাইজ। এখন আপনি আপনার ফ্লায়ারের সাইজ কতটুকু আপনার ক্লায়েন্ট চাচ্ছে, আপনার বস চাইতেছে, সেটা তো মানে আপনার সাথে কথা হবে। কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ নিছি A4 সাইজের, এবং এটা আমরা একটা ব্লিড এরিয়া নিচ্ছি। সেই সাথে কি করছি, আমরা এখন একটা গাইডলাইন নিছি, সেফ জোন তৈরি করছি যে এই সেফ জোনের ভিতরে আমার ডিজাইন থাকবে। এখন আমরা কোন একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা বিভিন্ন রকমের ফ্লায়ার দেখি। আমরা আজকে একটা কি বলে এটাকে, ফুডের কোন একটা রেস্টুরেন্টের ফুডের মার্কেটিং টাইপের, একদম খুব বেসিক কিছু বিষয় নিয়ে অল্প লেখা, এই টাইপের একটা ডিজাইন করার চেষ্টা করব। তার জন্য আমরা জানি যে কোনো একটা ডিজাইনের সবচেয়ে পিছনের দিকে থাকে কি, ব্যাকগ্রাউন্ডটা, তাই না? আমরা আগে একটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে নিই, তারপর তার উপরে আস্তে আস্তে হচ্ছে আমরা ডিজাইনগুলি সাজাবো। তো আমি কোথায় রাখছিলাম, এখান থেকে আমি এই একটা ইমেজ নিয়ে আসলাম যেটা আমি আমার ডিজাইনের মধ্যে রাখতে চাই, এই টাইপের। এখন এই যে ইমেজটা, এটা আসলে আমি আমার ডিজাইনের মধ্যে রাখছি এই বিষয়গুলি এই জন্যই, যাতে আমি হয়তো এটা যদি আমি একটা শেপ দিয়ে করতাম তাহলে হয়তো এই যে একটা ইমেজ ব্যবহারের বিষয়টা আমি স্কিপ করে যেতাম। এই জন্য মূলত রাখা। ইমেজটা যখন আমরা একটা ইমেজ আনবো, আনার পর ইমেজটা হচ্ছে কি এরকম ক্রস করা থাকে, তাই তো? তো এই অবস্থায় কখনোই আপনি এই ফাইলটা আপনার ক্লায়েন্টকে দিবেন না, অথবা আপনার বসকে আপনি এই অবস্থায় যদি থাকে ইমেজটা, তাহলে এটা আপনি দিবেন না। কেন দিবেন না? কারণ এই যে ইমেজটা, এইটা মূলত আপনার পিসিতে আছে। হ্যাঁ, যার কারণে সে আপনার পিসিতে আছে দেখে এখানে কিন্তু শো করতেছে। এখন এইটা আপনার পিসিতে আছে এবং এখানে শো করতেছে, এখানে মূলত একটা লিংক আপ হয়ে আসছে। কিন্তু আপনি যদি এটাকে এই যে এমবেড করে দেন, এখন আর সে লিংকে নাই। এখন মেইনলি ইলাস্ট্রেটর এই ফাইলটাতে সে স্থায়ীভাবে বসবাস শুরু করছে। বুঝছি? এই অবস্থায় আপনি যখন আপনার ক্লায়েন্ট বা বস যাকে দিবেন, তখন কিন্তু আপনার অবশ্যই এমবেড করে দিতে হবে। এমবেড করে না দিলে কি হবে, যখন সে ফাইলটা ওপেন করবে, ফাইল ওপেন করলে দেখবে যে এইখানে কোনো একটা ইমেজ ছিল এরকম দেখাইতেছে, কিন্তু কোনো ইমেজ দেখাইতেছে না। বুঝছি আমরা সবাই? এত আসতে কেন রে? তো এইটা হচ্ছে আমি একটা ইমেজ ব্যবহার করলাম। এখন যাই আমি একটা শেপ নিব এবং এটা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটা আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব, এবং এইখান থেকে আমি দেখি 90 দিলে পরে উপরে যায় কিনা। হ্যাঁ, উপরে গেছে। এইটার কালারটা আমি আগে এটাকে নান করে নিই। নিচের দিকে আমি একটা ইমেজ যেহেতু দিচ্ছি, নিচের দিকে আমি একটু কালারটা নান করে দিতে চাই যাতে নিচের দিকটা দেখা যায়। এবং আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। এটাতে আমি হচ্ছে এই কালারটা নেই, এবং বেশি কালারটা বেশি ক্যাটকেটা হয়ে গেছে লাগতেছে আমার কাছে। আমি একটু হালকা দিতে চাই।
মোটামুটি এইরকম আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, এরকম থাকলো। এখন আমি কি করব, এটার উপরে আমি একটা লাইন টুল দিয়ে নেই, এটার স্টকটাতে আমি 60 দেই, ইউনিফর্ম থেকে আমি হচ্ছে এই ডিজাইনটা নেই। আমি এখন যাব রোটেটে, রোটেট করতে পারি তো সবাই না? রোটেটে যাওয়ার পর এখানে কি করতে হবে আমার, যদি রোটেট করতে চাই অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। আমি 15 ডিগ্রি পর পরে হচ্ছে চাইতেছি কপি দেই, কন্ট্রোল ডি প্রেস করব, সর্বনাশ, এই পর্যন্ত। তো এইটাকে এখন আমি এই যে যে আচ্ছা এভাবে সিলেক্ট করলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমি এইটাকে ধরি, এইখান থেকে ধরি, দুইটাকে একটু লক করে রাখি, কন্ট্রোল টু প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে রাখলাম। এখন আমি এই উপরের যে শেপগুলি নিছি এটাকে ধরতে পারবো সহজে। আর একটু বড় করে নেই এবং সেন্টারে নেই, মোটামুটি এখানে রইলো। এরপর এইটা এখন আছে কি, প্রত্যেকটা আছে কি স্টকে কালারটা আছে না, আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দেওয়ার পর পুরাটাকে আমরা যদি এইটাতে দেখেন, আমরা যদি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, কালারটা হচ্ছে যেহেতু গ্রুপ করা আছে এই জন্য আসতেছে, কিন্তু এখন যদি দেখেন আমি কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন গ্রেডিয়েন্টটা কেমন আসছে। আমি কিন্তু রাউন্ডেড গ্রেডিয়েন্ট দিছি, হ্যাঁ, কিন্তু গ্রেডিয়েন্টটা কেমন আসছে না। আমি চাইতেছি কি পুরাটা মিলে একটা গ্রেডিয়েন্ট হোক, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুরাটাকে একটা একটা শেপে রূপান্তর করতে হবে। আমরা পাথ ফাইন্ডার থেকে একটা অপশন পাই কি ইউনাইট করা, ইউনাইট করার জন্য অল্টার প্রেস করে আমি ক্লিক করব। এটা এক্সপ্যান্ড হলো না কেন, কন্ট্রোল জেড দেখি, অল্টার প্রেস করে কই গেল, পাথ ফাইন্ডার, এক্সপ্যান্ড, আমি অল্টার প্রেস করে ক্লিক করে দিছি এবং তারপর এক্সপ্যান্ড করে দিছি। এখন যদি আমি কালারটা চেঞ্জ করি, আচ্ছা এখন যদি কালারটা চেঞ্জ করি পুরোটার মধ্যে আমার একটা গ্রেডিয়েন্ট আসছে, ঠিক আছে। এখন এই জায়গায় আমি একটু আমার গ্রেডিয়েন্টটা একটু রিফ্লেক্ট করে দেই এবং এখানে কালারটা চেঞ্জ করে দেই। কালারটা আমি ডিপ একটা অরেঞ্জি কালার দিব এবং এটাকে আরেকটু দূরে সরায় দিব, দেখি কতটুকু পড়ছে। মোটামুটি আমার এইরকম একটা ভাইব দিচ্ছে। কোন জায়গা থেকে বুঝেন নাই বলেন? আচ্ছা কালারটা কিভাবে অ্যাপ্লাই করছি, প্রথমে এইটাকে হচ্ছে একটা শেপে রূপান্তর করছি, এই পর্যন্ত বুঝছেন তো? আচ্ছা এরপরে আমি হচ্ছে এই পাশে দেখেন যে ওর যে সেন্টারের যে কালারটা, এইখানে আমি হচ্ছে এই কালার প্যালেট থেকে অরেঞ্জ কালারটা নিছি, হ্যাঁ এই কালারটা নিছি। আর এই পাশে গ্রেডিয়েন্টের স্লাইডের যে অন্য পাশের কালারটা, এটা হচ্ছে 0 আছে, ওর অপাসিটি দেখেন কত 0, এবং এটা কালার সাদা একটা কালার ছিল, সেটা অপাসিটি 0 করা আছে, যার কারণে এই সাইডের জায়গাগুলি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আস্তে করে ট্রান্সপারেন্টের দিকে গেছে, আর এই সাইডটা সলিড কালারটা আছে। বুঝছেন এবার? আচ্ছা তো মোটামুটি এইটুকু পর্যন্ত আমরা সবাই, আমার মনে হয় যে কেউ বুঝে না এমন কি আছে? এইটুকু পর্যন্ত, এইটুকু কি আমরা একটা ডকুমেন্ট রেডি করে এই ব্যাকগ্রাউন্ডটা রেডি করা পর্যন্ত কি একটু
প্র্যাকটিস করে নিব, কারণ একসাথে পুরোটা যাওয়ার পর আমার মনে হয় যে একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এটুকু একটু দেখে নেই তাহলে। হ্যাঁ, তো আমরা বলতেছিলাম যে আমরা এই মার্কেটিংটা করব কিসের জন্য? ফুডের জন্য, তাই তো? একটা রেস্টুরেন্টের খাবারের অ্যাড দিব আমরা। তার জন্য আমি কিছু খাবারের ছবি নিয়ে রাখছি এখানে। এখন আমি এই ছবিগুলিকে কিছু শেপের মধ্যে আমি সাজাইতে চাইতেছি, তার জন্য আমি কিছু শেপ তৈরি করে নেবো। তার আগে আমার এই যে দেখেন যে আমি সর্বশেষ যে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যেতেছে। অর্থাৎ আমার কি করতে হবে, এইগুলিকে লক করে রাখতে হবে। কন্ট্রোল 2 প্রেস করে আমি নিচের যা কিছু আছে ব্যাকগ্রাউন্ড সব ব্লক করে ফেলছি। এখন আমি শেপে যাব, ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নেওয়ার পর শিফট প্রেস করে অল্টার প্রেস করে যাতে আমার সেন্টারটা ধরে এবং সেই সাথে হচ্ছে রেশিওটা ঠিক থাকে, সেভাবে করে আমি একটা ইলিপস নিব। এই জায়গায় আমার যেহেতু গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করা ছিল, এই জন্য গ্রেডিয়েন্ট আসতে আমি একটা সলিড কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়। মোটামুটি আমি এরকম জায়গায় রাখলাম। আমি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, অর্থাৎ ফরগ্রাউন্ডে আমি একটা কপি নিছি এবং এটাকে আমি সরাই এদিকে নিয়ে আসতেছি। শিফট প্রেস করে তাকে আমি একটু ছোট করে দিচ্ছি। কি বাবা, এরকম জায়গায় রাখতেছি। কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আরেকটা কপি নিচ্ছি, এখানে রাখতেছি এবং এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এতটুকু। এবং আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করতেছি। আমরা অনেকভাবেই হচ্ছে ডুপ্লিকেট বা কপি করে নিতে পারি, তাই তো? শিফট প্রেস করে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, মোটামুটি এতটুকু থাক। আরেকটা শেপ আমি নিব হচ্ছে হয় রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব অথবা আমি রেক্টেঙ্গেল নিয়েও কাজটা করতে পারি, যেটা নিয়ে করি। আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এতটুকু। এটাকে আমি রাউন্ড করে নেওয়ার জন্য কি করছি, একটা কর্নার থেকে জাস্ট ড্র্যাগ করে দিছি। রোটেট করে এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, ঘুরে এতটুকু রাখি। আর একটু রোটেট করে দেই। হ্যাঁ, আমি মূলত চাইতেছি মাঝখানের যে ইলিপসটা আছে, ভাইয়া একটু পরে মাঝখানের যে ইলিপসটা আছে আমি ওকে এই সাইডের মানে শেপগুলি দিয়ে ওকে একটু কাটতে চাইতেছি। তো যার কারণে আমি সাইডের গুলিকে একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা ধরে নাই, এইগুলির কালারটা আমি একটু গাঢ় কালার দিলাম। এই কয়টা দিয়ে হচ্ছে মাঝখানেরটাকে আমি কাটবো এবং সেই সাথে আমি কি করব, ওর এটা দিয়ে এই বাইরের শেপগুলি দিয়ে আমি মাঝখানেটাকে যখন কাটবো পাথফাইন্ডার দিয়ে অথবা শেপ বিল্ডার দিয়ে, যেটা দিয়ে কাটি, তখন কি হবে যে আমার মাঝখানেরটার সাথে এটাও কিন্তু একটা পার্ট পার্ট শেপ হয়ে যাবে না? আমি ওইটার জন্য চাইতেছি কি এটার একটা এক্সট্রা কপি রাখতে, এবং সেটা আমি রাখতে চাইতেছি অন্যভাবে। একটু কিভাবে, আমরা অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ করব। অফসেট পাথ এখানে আমার হচ্ছে -0.5 দেওয়া ছিল, আমি দেখি 0.5 দিলে কি হয়। অনেক বেশি কাছে হয়ে গেছে, আমি 0.8 দেই। মোটামুটি এতটুকু ঠিক আছে। আর একটু বড় করা যায় কিনা। আচ্ছা, এটা একটু আমি ক্যান্সেল দিই। আমি পুরাটাকে আবার একটু বড় করে আমার শেপের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেই। এই শেপটা একটু এদিকে যাক।
এখন মোটামুটি ঠিক লাগতেছে, এটাকে একটু বড় করে দেই। এখন আমি একটু অফসেট পাথ দিয়ে কাজ করব। অফসেট পাথে যাব, অফসেট পাথে যাব এবং এটাকে আমি 0. যেহেতু এটা ইঞ্চিতে আছে যার কারণে অল্পতে অনেকটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি 0.09 দিচ্ছি, -0.09 দিয়ে ওকে করে দিচ্ছি। এবং আমার এই উপরের যে শেপটা তৈরি হয়েছে সেটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে আমি নিচেরটার সাথে পার্থক্যটা বুঝতে পারি। এখন আমি মূলত আমার এই যে মাঝখানে ইলিপসটাকে কাটবো হচ্ছে রেড কালারের যে শেপগুলি আছে, রেড কালারের শেপগুলি দিয়ে সিলেক্ট করলাম এটা, এবং হচ্ছে রেড কালারের শেপগুলিকে আমি সিলেক্ট করে নেই। এরপর যাব আমরা পাথফাইন্ডারে, আমি দিব ডিভাইড। ডিভাইড দেওয়ার পর রাইট বাটন ক্লিক করব, আনলক করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি যে এই রেড কালারটা আছে, আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেড কালারটাকে সিলেক্ট করে দিব এবং ডিলিট করে দিব। এখন দেখেন যে আমার এই যে মাঝখানে ইলিপসটা কাটছে এবং আমার যে এক্সট্রা যে শেপটা ছিল ওইটা আমি যেমন রাখতে চাইছি ওই রকমই আছে, ওইটা কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। এরপর আসি যে এই শেপগুলিতে আমি এক একটা করে ইমেজ দিব। তার আগে ইমেজগুলি দেওয়ার আগে আমি আরেকটা কাজ করে নেই। এই তিনটাতে হচ্ছে আমি 3টা ইমেজ সেট করব। এই 3টাকে আমি আবার একটু অফসেট করব। অফসেট পাথে গেলাম, আমরা আবার -0.09 এইটাই আমি দিয়ে আবার হচ্ছে একটা ওকে প্রেস করব। এবং এইটাতে আমি একটু অন্য কালার দিই যাতে আমরা বুঝতে পারি যে এই কালারটাতে আমরা, এই যে পিঙ্কি, সেই কালারটাতে মূলত হচ্ছে আমরা ইমেজ সেট করব। এখন আমরা ছবিগুলি নিয়ে আসি, এটা 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 ছবিগুলি অনেক বড় ছিল। এখন এই ছবিগুলি কি করতে হবে, আমি মাস্কিং করার আগে মহামান্য আপা শেপের নিচে তো রাখবো, তার আগে এটা লিংক হিসাবে আছে না, এমবেড করতে হবে। আমি 3টাকে একসাথে ধরি, জাস্ট এটাকে এখানে বসবাসযোগ্য করে দেই। এখন আমি এইটাকে দিতে চাইতেছি মাঝখানে, এটাকে একটু বড় করি তাহলে। কোনটা উপরে থাকবে মাস্কিং এ? শেপটা উপরে রাখলাম, ইমেজটা নিচে রাখলাম, দুইটাকে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ইমেজটাকে ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ড্র্যাগ করে আমি আমার যেই জায়গায় রাখতে চাই সেরকম জায়গায় বসায় দিলাম। একইভাবে আমরা এই অন্য ইমেজগুলি নিয়েও কাজ করব। এটাকে একটু ছোট করি, অল্প একটু ছোট করলে হবে, এটা আর একটু বড় করতে হবে। একইভাবে আমরা শেপগুলিকে উপরে জি শেপগুলিকে উপরে আনবো এবং কি বলে ইমেজটাকে শেপের নিচে নিব এবং মেক ক্লিপিং মাস্ক করে দিব।
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু ইমেজটাকে ধরবো, আমি আমার যেভাবে সাজাইতে চাই সেভাবে করে ইমেজটাকে রাখবো। অ্যারেঞ্জ করব, এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একে একটু ঠিক জায়গায় বসাবো। মোটামুটি আমার হচ্ছে 3টা ইমেজ বসানো শেষ। এখন এরপরে যে কাজটা করব, এরপরে হচ্ছে এই যে আমার কি বলে এটাকে, সাইডে যে একটা বর্ডার এরিয়া আছে, এই দুইটার নিচে দেখা যাচ্ছে গ্রিন কালার, তাই না? আর এই শেপটার নিচের শেপটা হচ্ছে সাদা। আমি এইটাকে এবং এইগুলিকে সবগুলিকে একই কালার দিতে চাই, একটা থিমে নিতে চাই। তার জন্য আমি একটা লোগো নিয়ে আসব। কোথায় আছে লোগো? এই লোগোটা নিয়ে আসব। লোগোটাকে আমি এইখানে আমার যে সেভ জোনটা আছে সেভ জোনে অ্যালাইন করে রাখবো। এখানে এখন এই লোগো থেকে মূলত আমরা কালারটা পিক করে হচ্ছে এইটার এগুলির ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিব। তার জন্য আমি যদি ম্যাজিক ওয়ান টুলে যাই, এই কালারটাকে সিলেক্ট করি, এই কালারটা যত জায়গায় আছে সিলেক্ট হয়েছে, এবং আমি এখান থেকে আর ড্রপারটা নেই, লোগো থেকে এই কালারটা ধরে দিই। সব জায়গায় আমার হচ্ছে এটা হয়েছে, কিন্তু আমার দেখেন এই মাঝখানেটা আছে কি কালার? সাদা। এটাকেও আমি এই কালারটা দিব। এরপর আরেকটু কাজ করব। তার জন্য আমি এখানে এটাকে আবার একটু পাথে যাব, অফসেট পাথ দিব, এটা ভিতরের দিকে গেছে, ওকে দিব, এবং এটার আমি ফিল থেকে স্টকে রূপান্তর করব। স্টক কালারটাকে আমি সাদা করে দিব। এই পর্যন্ত তো সবাই বুঝছেন। একটা শেপ নিছি, এটা হচ্ছে অফসেট পাথ করে শেপটা নিয়ে ফিল থেকে স্টকে রূপান্তর করছি, কালারটা চেঞ্জ করছি। এখন যেটা করব, আমি স্টকে যাব। স্টকে যাওয়ার পর এখান থেকে আমরা ড্যাশ লাইনটা কি ইউজ করছি আগে? ড্যাশ লাইন ইউজ করাটা জানেন? আচ্ছা, এখানে আমি ড্যাশ লাইনটা দিতে চাইতেছি এই স্টকে, এই জন্য এখানে জাস্ট ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখানে হচ্ছে 12 পিটি করে ডিফল্ট ভাবে থাকে, আপনার ইচ্ছা মতো আপনি সাইজটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে 5 পিটি দিয়ে দিচ্ছি। 5 পিটি দেওয়ার পর আমি যদি একটু জুম করি তাহলে পরে বোঝা যাবে। অর্থাৎ 12 পিটিতে থাকলে কিন্তু অনেক বড় বড় হতো ড্যাশ লাইনটা, আমি এটা এর জন্য একটু কমায় দিচ্ছি। আর সেই সাথে আমি চাইতেছি যে এই এই যে মাঝখানের শেপটা, ওর সাথে এই অন্য সবগুলির একটা কানেকশন তৈরি হোক। তার জন্য আমি আবার এটার আরেকটা অফসেট নিব, এটার একটা অফসেট নিব, হচ্ছে মাইনাসটা তুলে দেই শুধু 0.9। ওকে। আর সেই সাথে আমি একটা ইলিপস নিব হচ্ছে এই সেন্টার থেকে। স্টক করে দেই, দেখি আর একটু বড় হবে। মোটামুটি এতটুকু। এই ইলিপসটা এবং এই যে বাইরে যে একটা ইলিপস আমি নিচ্ছি, এটাকেও আমি স্টক করে দিই। এইটাকে এবং এটাকে আমি একটু ধরি, দুইটা কালারটা চেঞ্জ করি যাতে আমরা সহজে বুঝতে পারি। এই যে বাইরে যে ইলিপস দুইটা নিছি, এই দুইটাকে আমি একটু কাজ করব। এখন দুইটাকে সিলেক্ট করলাম, এটাকে এবং এটাকে, দুইটাকে সিলেক্ট করার পর
ওর দেখেন এই মাঝখানে যে এরিয়াগুলি আছে, মাঝখানে এরিয়াগুলি আমি শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করে দিব। অল্টার প্রেস করে মাইনাস করব, অল্টার প্রেস করে মাইনাস করব। এখন এই পুরাটা হচ্ছে বাইরের দিকে একটা মানে কানেকশন তৈরি করছে, এটার সাথে এটাকে একসাথে জুড়ে দিয়ে বাইরে একটা কানেকশন তৈরি করছে। এই অবস্থায় আমি হচ্ছে ওর স্টক কালারটা একটু চেঞ্জ করে সাদা করে দেই। স্টকের ডিটেলসে যাই, ড্যাশবোর্ড ক্লিক করি, 5pt আছে, আমি 5pt তে রাখি। তৈরি হয়েছে। কিন্তু এখন এগুলি কিন্তু উপর দিয়ে গেছে, হ্যাঁ স্টকটা আমি এইগুলিকে উপরে তুলে দেই মোটামুটি, তাহলে আমার হয়ে যাবে। এই দুইটা শিফট ধরি, এইটা এবং হচ্ছে এই দুইটা, এগুলিকে রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জ হচ্ছে ব্রিং টু ফ্রন্ট দেই। বুঝতে পারছি ডিজাইনটা? খুবই সিম্পল কাজ, কিন্তু মনে হইতেছে কি এখন একটার সাথে একটা কিন্তু জুড়ে গেছে, এরকম লাগতেছে না? এখন এই জায়গায় আমরা কিছু একটা লেখা দিব, এখানে একটা কিছু লেখা দিব মোটামুটি, তাহলে হয়ে যাবে। একটা টেক্সট নেই হচ্ছে ENJOY, এনজয়। food। আমি এই হেলদি ফুড লেখাটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিলাম এবং এই লেখাটাকে আমি একটু বড় করে দিচ্ছি, মোটামুটি এরকম থাক। এবং দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ আছে সেটা হচ্ছে আমি এই লিডিং থেকে কমায় দিচ্ছি। ক্যারেক্টার থেকে এই লিডিং গুলি, এইগুলি আপনারা ইউজ করতে পারেন তো না? ট্র্যাকিং, লিডিং এগুলি ইউজ করতে পারেন না? আচ্ছা, আমরা লিডিংটা একটু কমায় দিচ্ছি এবং ফন্ট হচ্ছে এনজয়ার থেকে এই ফন্টটাকে একটু বড় করে ফেলছি। আমি পুরো লেখাটাকে সিলেক্ট করে এইখানে নিয়ে আসতেছি এবং এই রেশিও অনুযায়ী ওকে বড় করে দিচ্ছি, মোটামুটি এতটুকু। আমার অ্যালাইনটা থাকবে কি, এই যে সেভ জোনটা দিছিলাম আমি, গাইড তৈরি করছিলাম এই গাইড অনুযায়ী। হ্যাঁ, অন্য কোনো একটা ফন্ট দিলে ভালো লাগবে হয়তোবা, এবং আমি ফন্টের কালারটা চেঞ্জ করি আগে। অন্য কি ফন্ট আছে দেখি। এটা ভালো লাগতেছে মনে হইতেছে একটু, কিন্তু একটু উপর দিকে লাগতেছে। তো এই যে হেলদি ফুড খাবে, আমরা কি করব, ছোট করে একটা ডিসকাউন্ট দিয়ে দিব। হ্যাঁ, একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম। এটা আমি কত ডিসকাউন্ট দিব বলেন? সর্বনাশ, 100% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট দেই, 50% ডিসকাউন্ট। এটা আরেকটা নেই এবং এখানে হচ্ছে আমি লিখি ডিসকাউন্ট। অফ লিখবো? বলছেন একটা কথা, না লিখতে কেমনে হয় বলেন? অফ লিখলে আবার বেশি ছোট হয়ে যাবো। ডিসকাউন্টটা দিলে একটু লাইনটা ভরা ভরা হয়, এই জন্য COUNT ডিসকাউন্ট। দুইটার অ্যালাইনটা ঠিক করি, দুইটাকে সিলেক্ট করব। আমার অ্যালাইন কই?
সেন্টারে লাইন করি এবং এটাকে আমি একটু বড় করে দিই। ঠিক আছে, আর হচ্ছে আমি আরেকটা লেখা দিব, সেই লেখাটা কি দিব, অর্ডার নাও। অর্ডার নাওটা আমি রাখতে চাই এইখানে, এটা লিখি ORDR, অর্ডার নাও। অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে এর নিচে হচ্ছে আমরা অর্ডার করার প্রসেসটা দিয়ে দিব, একটা কিউআর কোড দিয়ে দিব। কিউআর কোডটা সে কিউআর কোডটা সিলেক্ট করলে পরে হচ্ছে অর্ডার দিতে পারবে। এটাকে এমবেড করব, আমি হচ্ছে ইমেজ ট্রেস করে নিব, যেহেতু এটা একটা ইমেজ হিসাবে ছিল, এক্সপান্ড করে দিব। আমি এটা করতেছি কারণ আমি কালারটা সহজে চেঞ্জ করতে চাইতেছি এই জন্য। এবং আমি সাদা অংশগুলি আচ্ছা আনগ্রুপ করে নেই, সাদা অংশগুলি আমি ডিলিট করে দিব। আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা অংশগুলি ডিলিট করতে পারতাম, কিন্তু এখানে সমস্যা যেটা সাদা আমার পার্ট আছে কিছু, ওইগুলিও ধরবে। এই জন্য আমার একটা একটা করে ধরে ধরে করতে হইতেছে। গ্রুপ করি এবং এখন এটার কালারটা চেঞ্জ করে আমি সাদা করে দেই। কি হয়েছে বলেন তো, কি নিয়ে আলোচনা? এটা দুইটাকে ধরি, অ্যালাইনটা ঠিক করি, একটু নিচের দিকে নেই আমার সেভ জোন পর্যন্ত। এবং আমার লোগোটার এই জায়গায় একটু আমার প্রবলেম লাগতেছে, কারণ লোগোটা আমার অত বেশি বোঝা যাইতেছে না। এই জন্য আমি কি করব, একটা ইলিপস নিব, এতটুকু একটা ইলিপস নেই, ইলিপসটাকে আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে হচ্ছে আমি ব্লারে যাব, গুশিয়ান ব্লারে যাব এবং এটাকে আমি একটু বাড়ায় দিব। ওকে দিব। এটা কি বলে এটার নাম, লোগোটাকে আমি ধরবো, অ্যারেঞ্জ করে একদম ফ্রন্টে রাখবো এবং এইটার নিচে হচ্ছে আমি আমার যে একটা ব্লারি একটা শেপ নিছি, ইলিপস নিছি, সেটাকে আমি বসাই দিব। অল্টার শিফট প্রেস করে একটু বড় করে দিব, আর একটু বড় করে দিব, অল্টার শিফট প্রেস করি, একটু বড় করে দিই। লোগোটা আগের থেকে এখন হাইলাইট হয়েছে না? লোগোটা এমবেড করে নেই, এই যে ভালো জিনিস ধরছেন, দেখছেন? এমনি দিলে পরে লোগোটা যায় হারায় যেত। এখন বাকি রয়েছে কি, টেক্সট গুলি কিন্তু আমি ভাঙি নাই। এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, আপনি প্রিন্টে দিছেন, ওই পিসিতে আপনার এই টেক্সটটা নাই। আমি এখানে টেক্সট, নতুন একটা টেক্সট দিছি না, এটা ওই পিসিতে নাই। এখন ওই ক্ষেত্রে যদি আমি টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন না করে দেই, তাহলে ওইখানে গিয়ে এই টেক্সটটা পাবে না, ডিজাইনটা নষ্ট হবে। অর্থাৎ আমার এই ডিজাইনটা যখন আমি প্রিন্টের জন্য দিব, অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে টেক্সটটা। টেক্সটটাকে টেক্সট হিসাবে দিলে পরে ভাল লাগবে না, ঠিক থাকবে না। আমি সবগুলিকে একটু ধরি, আমার কাছে এই কালারটা একটু চেঞ্জ করতে হবে মনে হইতেছে। সবগুলিকে ধরি এবং কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমি সবগুলিকে আনলক করে ফেললাম। এই শেপটাকে ধরবো, কই হ্যাঁ,
গ্রেডিয়েন্ট এই শেপটাকে ধরবো এবং এটার গ্রেডিয়েন্টের এখান থেকে আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করব। এডিট গ্রেডিয়েন্ট, এটার ডাবল ক্লিক করি, আমি এখান থেকে কালার পিকার থেকে এই কালারটা একটু দিয়ে দেখি, বেশি লাগতেছে, এটার একটু অন্য ভার্সন দেই। এরকম একটু দিয়ে দেখি। এখন তাও এটা কেমন একটা লাগতেছে। ক্যান্সেল। এই ক্ষেত্রে আমি এখন যে কাজটা করব, যে এই যে শেপগুলি আছে, এই শেপগুলির কালারটা একটু চেঞ্জ করে দেব। এটাকে ধরি, দেখি ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটাকে ধরি, হ্যাঁ এই কয়টা ধরছে, এবং আমি এটার কালারটা হচ্ছে এই গ্রিনিশ কালারটা দিব, এই কালারটা দিব, এবং আমি এই শেপগুলির নিচে একটু একটা শ্যাডো দিব। এটা এবং এইটা, এই দুইটা আপাতত দিয়ে দেখি শ্যাডোটা দিলে কেমন হয়। ড্রপ শ্যাডোতে যাব, ড্রপ শ্যাডোটা আমি কালারটা একটু চেঞ্জ করি, আমি একটু গ্রে কালারের শ্যাডো দিতে চাই, এবং শ্যাডো মোটামুটি এইগুলি ঠিক আছে, ওকে দেই। এখন কি আগে থেকে একটু ভালো লাগতেছে না? এখন এই পর্যন্ত আমি যে কাজ করছি আমি কিন্তু সেভ করি নাই। আপনাদের যখন কাজ শুরু করবেন তখন থেকে কিন্তু সেভ দিয়ে কাজ করতে হবে, আমি সেভ না করে কাজ করছি। এই পর্যায়ে আমি হচ্ছে একটা এআই ফাইলের সেভ দিব প্রথমে, এটা আমি ডেস্কটপে রাখতেছি, এখানে হচ্ছে আমি লিখি ফ্লায়ার, ফ্লায়ার লেখা আমি সেভ দেই। এটা হচ্ছে আমার কি, যে এডিটেবল একটা ভার্সন আমি সেভ দিলাম। এখন আমি যেটা বলতেছিলাম যে আমি প্রিন্টে দিব, প্রিন্টে দেওয়ার জন্য আমার কি করতে হবে, এই আমি টেক্সটটাকে ধরবো এবং এই টেক্সটটাকে ধরবো, এই টেক্সটটাকে ধরবো, এটাকে ধরবো, টেক্সটটা সরে গেছে, এটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করে দিব। সবগুলি টেক্সট এখন হচ্ছে শেপে রূপান্তর হয়ে গেছে। বাবা এত মুভ করতেছে কেন এটা? সবগুলি টেক্সট এখন শেপে রূপান্তর হয়ে গেছে। এখন আমি প্রিন্টে দিলে আর এটা নষ্ট হবে না। প্রিন্টের জন্য আমাদের দুইটা ভার্সন আমরা, জি জি, প্রিন্টের জন্য আমরা দুইটা ভার্সন মূলত মাথায় রাখবো। একটা হচ্ছে ইপিএস, ইপিএসটা, আর আরেকটা হচ্ছে যদি আপনি আপনার অনলাইনে আপনার ক্লায়েন্টকে দেখাইতে হয়, অথবা আপনি অফিসে কাজ করতেছেন আপনার বসকে দেখাইতে হবে, সেই ক্ষেত্রে একটা পিডিএফ ভার্সন আমরা রাখবো। তার আগে আমরা আরেকটা কাজ করে নিব, প্রিন্টের কাজের জন্য আরেকটা কাজ করব হচ্ছে আমরা যাব অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পর আমরা, আচ্ছা সিলেক্ট করি নাই, আমি এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এখানে হচ্ছে কই গেল, ক্রিয়েট ট্রিম মার্কস, ট্রিম মার্কস দিলাম। এই ট্রিম মার্কসটা মূলত কি কাজ করবে? আপু ঘুম আসছে? হ্যাঁ, ট্রিম মার্কসটা এটা কি কাজ করবে? যখন দিচ্ছি, এই যে এটুকু শেষ হলে ব্রেক দিচ্ছি, এইটা হচ্ছে যখন আপনারা প্রিন্ট হইলো, হ্যাঁ প্রিন্ট হওয়ার পর কাটার জন্য একটা জায়গা লাগবে, যে এই জায়গা থেকে আপনি কাটতে চান,
রেকর্ডিং এর ভিতরে যাইতেছে এগুলো সব ফিক্সলাম সব খাই ফেলছি ও ম্যাম শিখেন নতুন জিনিস শিখাই দিয়ে গেলাম একটা পজ দেন এটা ভালো এখন হচ্ছে আপনাদের ওই রেকর্ডিং থেকে আপডেট করলাম আচ্ছা এই টিমের এই বিষয়টা কি বুঝছি আমরা কি জন্য এটা ব্যবহার করব হ্যাঁ ড্রিমলাইটটা কারণ প্রিন্ট হওয়ার পরে কাটিং এর জন্য একটা আমরা মার্ক দিয়ে দিচ্ছি যে এই জায়গা থেকে কাটিংটা হবে এই জন্য এরপর হচ্ছে আমরা সেভ করব একটা সেভ এসে যাব সেভ এসে গিয়ে সেভ এস টাইপের থেকে আমরা চেঞ্জ করে ইপিএস এ দিব সেভ দিব সেভ আমি ডেস্কটপে রাখতেছি সেভ দিব এই জায়গা থেকে হচ্ছে দেখেন ভার্সন আছে ইলাস্ট্রেটর 2020 ইপিএস হ্যাঁ এই জায়গায় দেখবেন অসংখ্য ভার্সন আছে কিন্তু আমাদের দেশে মূলত প্রিন্টের কাজ করে যারা তারা হচ্ছে 10 ইপিএসটা হচ্ছে ব্যবহার করে তো আমরা এইটা চেঞ্জ করে দিব এটা চেঞ্জ করে দিব আর যদি আপনি চান যে 2020 রাখবেন রাখতে পারেন কিন্তু ওই সময় যা একটু ঝামেলা পড়তে হয় অনেক সময় আর কিছু কিছু প্রিন্টের দোকান তো আবার আপডেট হয়েছে তারা আবার ওইরকম নিবে ওকে দিব একটু সময় লাগবে আমার হচ্ছে ইপিএস ফাইলটা সেভ হওয়ার জন্য এরপর আমরা যাব যে একটা বলছিলাম পিডিএফ একটা সেভ দেব পিডিএফ সেভ দেওয়ার জন্য আমরা সেম ভাবে সেভ অ্যাজ টাইপ থেকে অ্যাডোবি পিডিএফটা নিব অ্যাডোবি পিডিএফটা নিয়ে সেভে যাব সেভে যাওয়ার পর এইখানে কিছু চেঞ্জ করব না আমরা হচ্ছে মার্কস এন্ড ব্লিড যে এই অংশটায় যাব মার্কস এন্ড ব্লিডে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে ট্রিম মার্কসটা আমরা ইউজ করছি না এটাকে অ্যাক্টিভ করে দিব এবং সেই সাথে যদি আপনার ব্লিড আগে থেকে ইউজ না করে কাজ করেন এতক্ষণ যে আমরা কাজ করছি দেখা যাচ্ছে যে আপনি ব্লিড ইউজ না করে করছেন সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি ব্লিডটা আবার ইউজ করতে পারবেন তখন আপনার এরকম অ্যাক্টিভ থাকবে না এরকম থাকবে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ব্লিডটা দিবেন এবং অ্যাক্টিভ করে দিবেন দিয়ে সেভ পিডিএফ দিবেন তো আপনার একটা পিডিএফ ভার্সন সেভ হলো এই সাথে আমি এখন একটা হচ্ছে এক্সপোর্ট নিব এক্সপোর্টটা হচ্ছে সেভ ফর ওয়েব নিব এটা নিব হলো আমি চাইতেছি একটা মকআপে দিব হ্যাঁ এই জন্য আমি যা কিছু আছে জেপিজি ওকে ডেস্কটপে রাখবো হ্যাঁ ডেস্কটপে একটা সেভ দিয়ে দিছি মেটা থেকে বের হই আমার যে মকআপটা আছে মকআপটা মেবি আমার হচ্ছে ফটোশপের হ্যাঁ ফটোশপে যাই মকআপটা ওপেন করি এই মকআপটা হচ্ছে আমার কি বলে ডিজাইনটাকে বসাবো এই মকআপটা ডিজাইনটা বসানোর জন্য আমি যদি লেয়ারে যাই একটু দেখেন এইটুকু হ্যাঁ লেয়ারে যাই লেয়ারে যাওয়ার পর দেখেন এখানে একটা লেয়ার আছে প্লেস ইওর ডিজাইন হেয়ার এরকম হ্যাঁ এইটাই হচ্ছে ডাবল ক্লিক করতে হবে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট হিসেবে ওপেন হবে এই জায়গাটায় মূলত আমরা আমাদের যে ডিজাইনটা করছি সেটা এইখানে এনে আমি রাখবো আমার ডিজাইনটা কোথায় আছে এই যে এটা যাব আমি ফটোশপে এইখানে আনবো এবং আমি এটাকে ড্র্যাগ করে বড় করব মোটামুটি আর একটু উপরের দিকে যাবে নাহলে পরে আমার কিউআর কোড কাটা যাবে
এই মকআপটার সাথে আমার ডিজাইনের একটু সাইজে হেরফের আছে, যার কারণে একটু কাটা পড়তেছে। এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমার এখানে মকআপের এই পার্টটাতে দেখা যাইতেছে যে সে সেট হয়েছে, কিন্তু এই অবস্থায় যদি আমি এইখানে যাই, আগের ডকুমেন্টে যাই, আসে নাই। কি করতে হবে? এই ডকুমেন্টে থাকা অবস্থায় আমার একবার কন্ট্রোল এস প্রেস করতে হবে। সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, এখন আমার এই জায়গাটায় কিন্তু আমার এই মকআপে ডকুমেন্টটা চলে আসছে। আমি এখান থেকে এই ইফেক্টটা অফ করে দেই। এখানে একটা ইফেক্ট দেয়া আছে, তো এই জন্য কালারটা এরকম আসতেছে। মকআপটায় একটা ইফেক্ট দেয়া আছে এই জন্য। তো এই হলো, এইভাবে হচ্ছে আমরা মকআপে সেট করতে পারি কোনো একটা ডিজাইনকে নিয়ে। এইটুকু আপাতত প্র্যাকটিস করে